রান্নাঘরে এসে দেখে সোহা দাঁড়িয়ে আছে। কিছুটা শান্ত হয়ে বলে, সোহা কি হয়েছে, চিৎকার করছিস কেন এভাবে? সোহা শ্রাবণের মুখের দিকে তাকায়। সোহা উঁচু করে রাখা ডান হাতের দিকে নজর পড়লে শ্রাবণের হাতের উল্টো পিঠে শিং মাছ আটকে আছে। সোহা এখনো চিৎকার করছে। শ্রাবণ ছুটে এলো সোহার কাছে, হাতটা ধরে টেনে বের করলো মাছের কাঁটা। ব্যথায় আরো বেশি কোকিয়ে উঠল সোহা। বাম হাতে শক্ত করে চেপে ধরল শ্রাবণের হাত। ডান হাতের ক্ষতস্থান থেকে তাজা রক্ত গড়িয়ে পড়তে শুরু করেছে। শ্রাবণ মাছটাকে একটা আছাড় মারলো। হাতে কাঁটা ঢুকলো কিভাবে? হাতটা ছাড়তে সাথে কান্নাজড়িত কণ্ঠে বলল, মাছ কাটার জন্য ধরেছি, অমনি কাঁটাটা ঢুকিয়ে দিল। অনেক ব্যথা করছে? হ্যাঁ। শ্রাবণ সোহাকে ধরে সিঙ্কের কাছে নিয়ে আসে। হাতটা ভালোভাবে ধুয়ে নিল নিজেই। সোহা ব্যথায় কান্না করতে আর বারবার শ্রাবণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। রক্ত বন্ধ হচ্ছে না, ক্ষত বেশ গভীর হয়েছে, কাঁটাটা অনেকটা ঢুকে দিয়েছিল। শ্রাবণ ফুলের দিকে তাকায়। একটা মরে পড়ে আছে, সেই জোরে আছাড় মারল। বেঁচে থাকার কথাও না, ফুলের একটা স্যাপক্যান পড়ে আছে। তখন এটা পড়ারই শব্দ পেয়েছিল। যা ভয় পেয়েছিল, ভেবেছিল সব পা পিছলে পড়ে গেছে। ক্ষতস্থান চেপে ধরে রেখে সোহাকে নিয়েই বেডরুমে আসলো শ্রাবণ। সোহা শ্রাবণের হাত থেকে নিজের হাত ঝাঁকিয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে আবার ছাড়তে শুরু করে ব্যথায়। রক্ত ছিটকে ছিটকে আর বিছানার চাদর পড়েছে। শ্রাবণের ফার্স্ট এড বক্স এনে ভেতর থেকে অ্যান্টিসেপটিক আর তুলো বের করে তুলোর অ্যান্টিসেপটিক লাগিয়ে সোয়ার হাতের ক্ষতস্থানে চেপে ধরে। সোয়া চেঁচিয়ে উঠে বলে, ছাড়ো, ছাড়ো, ব্যথা করছে, ছাড়ো। শ্রাবণ ছাড়ে না, শোয়ার পাশে বসে শক্ত করে ধরে রাখে হাতটা। সব বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলে, ও কি ব্যথা করছে, ছাড়ো না কেন, ছাড়ো। শোয়ার এমন কথা শুনে আর কান্না দেখে শ্রাবণ হাতটা ছাড়ছে না। যেভাবে রক্ত পড়ছে, বন্ধ না করলে অনেক রক্ত বেরিয়ে যাবে। শোয়ার মনে হচ্ছে ওর হাতটা মাছের কাঁটায় বিঁধেনি, ওর হাতটাই কেটে ফেলা হয়েছে। হাতের ব্যথার চেহারা লাল হয়ে উঠেছে। বাম হাতে শ্রাবণের হাত সরিয়ে দেওয়ায় চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলে, আমার হাত ছাড়ো, একটু দয়া মায়া নেই তোমার? ব্যথা হাতটা এভাবে চেপে ধরে রেখেছো কেন? এই হৃদয়হীন পাষাণ পুরুষ, ছাড়ো। শ্রাবণ দাঁতে দাঁত চেপে বলে, না, দয়া মায়া নেই আমার মধ্যে। সব ব্যথা দিশেহারা হয়ে বাম হাত দিয়ে শ্রাবণকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, তবে পারল না। টানাটানি করে হাতটা ছাড়তে সক্ষম হলো না। শ্রাবণ এক পা তুলে বসে বিছানায়। এক হাত শোয়ার হাত চেপে ধরে রেখে অন্য হাতে শোয়াকে টেনে এনে বুকে জড়িয়ে ধরে বলে, একটু ধৈর্য ধর, ব্লিডিং বন্ধ হোক। ব্লিডিং বন্ধ হতেই আবার শ্বাস বন্ধ হয়ে যাবে যন্ত্রণায়। সামান্য মাছের কাঁটা বিঁধেছে, সেই জন্য এমন করতে হবে? সামান্য? আমার মনে হচ্ছে হাড়টাই কেটে আলাদা করে ফেলা হয়েছে। শ্রাবণ তুলো দেখে এখনো রক্ত বের হচ্ছে। পুনরায় তুলা চেপে ধরলো। রক্ত পড়া বন্ধ হচ্ছে না কেন? হাতটা কেমন নীল হয়ে উঠেছে ধীরে ধীরে। হাতের রগগুলো ভেসে উঠছে। সোয়া শ্রাবণের বুকে মুখ গুজে গুমড়ে কাঁদতে লাগলো। যদি কোনোভাবে জানতো এই মাছ কাটতে গিয়ে এত ব্যথা পাবে, তাহলে কাটতে যেত না। এই মাছের কাঁটায় কি ভয়ানক ব্যথা! সোয়ার করুণ কান্না শুনিস যে কেউ ভাবে কেউ মরেছে বা কারো বড় কোনো ধরনের ক্ষতি হয়েছে। সামান্য শিং মাছের কাঁটার আঘাতে এভাবে কেউ কাঁদবে বলে মনে হয় না। সোয়ার কান্না থামার নাম নেই। এখনও এইভাবে কাঁদছে আর শ্রাবণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। শ্রাবণ বাম হাতে নিজের চোখ জোড়া মুছে সোয়ার চুলে হাত বুলিয়ে নরম গলায় বলে, ওঠ, ডাক্তারের কাছে যাব। সোয়া বুকে মুখ গুজে রেখে কাঁদতে কাঁদতে দুদিকে মাথা দুলিয়ে বলে, না, ডাক্তারের কাছে গেলে ডাক্তার ইঞ্জেকশন দেবে, আমি যাব না ডাক্তারের কাছে। তাহলে কান্না থামা, কখন থেকে কাঁদছিস একভাবে? ব্যথা করছে তো, হসপিটালে চল। যাব না। ইঞ্জেকশন দেবে না? না, দেবে না, আমি যাব না, তুমি আমার হাত ছাড়ো। শ্রাবণ সোয়াকে জড়িয়ে ধরে রেখেই তুলো সরিয়ে নেয়। এখন আর রক্ত বের হচ্ছে না। হাত অনেকটা ফুলে উঠেছে, নীলবর্ণ ধারণ করেছে। থরথর করে কাঁপছে হাতটা। শ্রাবণ বুক থেকে শোয়ার মুখ তুলে বলে, হাত না ঝাঁকিয়ে চুপচাপ বসে থাক, আমি নিচ থেকে আসছি। কেজে যায়, মুখে বলে না কিছু। শ্রাবণকে ছেড়ে ওয়ালেট পকেটে ভরে গায়ের টি শার্ট জড়ায়। শোয়ার দিকে আরও একবার তাকিয়ে দ্রুত পায়ে এগিয়ে যায় বাইরের দিকে। শোয়া হাতে কবজি চেপে ধরে কাঁদতে লাগলো। অল্প সময় পরে ফ্ল্যাটে ফিরে আসে শ্রাবণ। এক গ্লাস পানি আর একটি ট্যাবলেট হাতে শোয়ার সামনে এসে দাঁড়ালো। শোয়া উপুর হয়ে ফোপাচ্ছে এখনো। শোয়া,
পেনকিলারটা খা, ব্যথা ঠিক হয়ে যাবে। সোয়া মুখ তুলে তাকায়, জড়ানো গলায় বলে, এই পেনকিলার খেলে বাবুর যদি কিছু হয়? কিছুই হবে না, বলিয়ে এনেছি তুই প্রেগনেন্ট। সোয়া সোজা হয়ে বসে। শ্রাবণ নিজের খাইয়ে দেয় ট্যাবলেটটা। হাতটা এখন আরও বেশি ফুলে উঠেছে। শুয়ে থাক। সোয়া শুয়ে থাকে। শ্রাবণ শোয়ার গায়ের উপর ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। মপ ভিজিয়ে এনে ফ্লোর মুছে নেয়। রক্ত শুকিয়ে গিয়েছিল। ড্রয়িং রুমে ফ্লোরে পড়ে থাকা রক্তের ফোঁটা মুছে নেয়। তারপর রান্নাঘরে ফ্লোরও মুছে নেয়। ফ্লোরে মরে পড়ে থাকা মাছটার দিকে তাকায়। ওর ইচ্ছে করছে মাছটাকে তুলে ব্লেন্ডারে ব্লেড করতে। মাছটাকে ফ্লোর থেকে তুললো, কিছুক্ষণ তাকিয়ে দেখলো, তারপর হাত থেকে রেখে ছুরি দিয়ে কিমা বানিয়ে ফেললো। দাঁতে দাঁত চেপে আরও কিছুক্ষণ তাকিয়ে রইল মাছের কিমার দিকে। এটাকে কিমা বানিয়ে এখনও শান্তি লাগছে না। গরম তেলে মচমচে করে ভাজতে পারলে শান্তি লাগতো। অশুভ মাছ, কত বড় সাহস, ওর বইয়ের হাতে কাঁটা ঢুকিয়ে দিয়েছিল। বাকি মাছগুলোর দিকে তাকালো। ওগুলো চুপচাপ রয়েছে বোলের ভেতরে। হাত বাড়িয়ে একটা মাছ ধরতে নিতেই মাছটা দ্রুত গতিতে মাথা কাত করে শ্রাবণের হাতে কাঁটা ফুটিয়ে দেয়। মাছ ছেড়ে দ্রুত হাত ঘুরিয়ে নেয় শ্রাবণ। হাতের দিকে তাকিয়ে দেখলো আঙুল থেকে রক্ত বের হতে শুরু করেছে। শ্রাবণ আঙুলের দিকে তাকিয়ে রইল। এইটুকু কাঁটা ফুটিয়ে দিয়েছে, তাতেই তো ব্যথা। তাহলে শোয়ার কী পরিমাণ ব্যথা করছে। এমনি এমনিতে আর মেয়েটা অমন পাগলের মতো আচরণ আর কান্নাকাটি করছিল না। রান্নাঘর থেকে বেরিয়ে শোয়ার কাছে ফিরে আসে। শোয়া চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে এখন। শ্রাবণের চুলে হাত বুলিয়ে বলে, ব্যথা কমেছে? শোয়া চোখ মিলে মৃদু স্বরে বলে, হ্যাঁ, ঘুমা তাহলে একটু ভালো লাগবে। মাছ কাটতে হবে, রান্না করতে হবে, এইসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই ঘুমা। শ্রাবণ নিজের ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে এলো। আবার মাছগুলোর দিকে তাকিয়ে ফোনের স্ক্রিনে তাকালো। ইউটিউবে ঢুকে সার্চ দিল শিং মাছ কাটার রেসিপি। শ্রাবণ যাই লিখে সার্চ দিই না কেন, কাঙ্ক্ষিত ভিডিওগুলোর সামনে এসেছে। খুঁজে খুঁজে একটা ভিডিওতে ক্লিক করলো। ভিডিও শুরুতে দেখানো হলো কীভাবে জ্যান্ত শিং মাছকে মারতে হয়। শ্রাবণ হাত থেকে ফোন রেখে খাবলা লবণ হাতে নিয়ে বোলের ভেতর দিয়ে অন্য একটা বোল দিয়ে ঢেকে দেয়, যেন মাছ লাফিয়ে লাফিয়ে বাইরে না পড়ে। মূর্তির দুই বোলের মাঝখানে শিং মাছের যুদ্ধ শুরু হয়ে গেছে। শ্রাবণ পৈশাসিক আনন্দ পাচ্ছে মাছের লাফালাফিতে। মার্শালা, আরও দিব কাটা। লাফালাফি থামিয়ে মাছগুলো শান্ত হয়ে যেতেই শ্রাবণ উপরে বোলটা তুলল। দুই সেটা মাছ একটু একটু নড়ছে, বাকিগুলো মরে গেছে। এক মাছের কাঁটা আরেক মাছের গায়ে বিঁধে গেছে। শ্রাবণ তৃপ্তির হাসি হেসে বলে, নিজেদের কাঁটায় নিজেরাই খা, দেখ কেমন লাগে বজ্জাত মাছ। গুন করে গান গাইতে গাইতে চপিং বোর্ডের উপরে একটা করে মাছ রেখে ছুরি দিয়ে মাথা কেটে ফেলে সবগুলোর। এখন এগুলো পরিষ্কার করার পালা। শোয়া থেকে উঠে রান্নাঘরে এসে দাঁড়ালো। শ্রাবণকে মাছ ধুতে দেখে বিস্মিত হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। যা দেখলো সব সত্যি নাকি জেগে জেগে স্বপ্নে দেখছে? শ্রাবণ চৌধুরী ধুচ্ছে মাছ? সিরিয়াসলি? মাছ কেটেছে, কিভাবে কাটলো? ওর হাতে কাটা ফোটেনি? এগিয়ে এসে শ্রাবণের পাশে দাঁড়ালো। একটা মাছেরও মাথা নেই, সবগুলো মাথা আলাদা করে ফেলেছে কাটাসহ। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে শোয়ার দিকে তাকালো। গম্ভীর গলায় বলল, তুই এখানে কেন? যা শুয়ে থাক। তুমি মাছ কাটা ধোয়া করছো কেন? আমি তো করতে পারতাম। করতে হবে না, গিয়ে শুয়ে থাক। শুয়ে থাকলে তো পেটে খাবার পড়বে না, রান্না করতে হবে। একদম কোনো কিছুতে হাত লাগাবি না, রুমে গিয়ে চুপচাপ শুয়ে থাক। তুমি সরো, আমি মাছ ধুচ্ছি। শ্রাবণ কিছুটা রাগী গলায় বলে, যেতে বলি সেখান থেকে। মাছ কাটতে যখন পেরেছি তখন রান্না করতে পারবো। কি, তুমি রান্না করবে? অবশ্যই, কোনো সন্দেহ আছে? তুমি রান্না করতে পারো? পারি না, কিন্তু আজকে শিখে যাব। কিভাবে? বেশি কথা না বলে রুমে গিয়ে শুয়ে থাক। হাতের ব্যথা ঠিক হয়েছে? অনেক কমেছে, রুমে যা। সোয়া মিনমিন করে বলে, আমি করি। শ্রাবণ কোনো কথা বলল না, চুপচাপ মাছ পরিষ্কার করায় মনোযোগী হলো। সোয়া পাশে দাঁড়িয়ে শ্রাবণের মাছ পরিষ্কার করা দেখতে লাগলো। টি শার্টের হাতা কুইন পর্যন্ত গুটিয়ে নিয়েছে। চোখ মুখ গম্ভীর, চোয়াল শক্ত, চুলগুলো এলোমেলো হয়ে আছে। এক জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে শোয়ার পা ব্যথা হয়ে গেছে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার এসে শ্রাবণের পাশে দাঁড়ালো। শ্রাবণ ওর দিকে তাকিয়ে বিশ্ব জয় করার মতো হাসি দিল। শ্রাবণের হাসি দেখে তাকিয়ে রইল সোহা। শ্রাবণ খাবলা দিয়ে কতগুলো মাছ ধরে উঁচু করে ধরল। ঠোঁটের কোণে হাসি ধরে রেখে বলল, হয়ে গেছে। সোহা শ্রাবণের হাতের দিকে তাকালো। সবগুলো মাছ একদম চকচকে হয়ে গেছে।
হাত থেকে মাছগুলো রেখে আবার কয়েকবার ভালোভাবে ধুয়ে নিল। রান্নার জন্য কিছু মাছ রেখে বাকিগুলো ফ্রিজে তুলে রাখলো। হাত ধুয়ে ভালোভাবে মুছে ফোন হাতে তুলে নিল। ইউটিউবে ঢুকে আবার সার্চ দিল শিং মাছ রান্নার রেসিপি। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য রেসিপির ভিডিও চলে আসলো। কিছুক্ষণ ঘেটে ঘুটে একটা ভিডিও থেকে ক্লিক করলো। মনোযোগ দিয়ে ভিডিও দেখতে দেখতে একটা চেয়ার এনে সোয়াকে বসতে বললো। সোয়া শ্রাবণের মুখের দিকে তাকিয়ে চেয়ারে বসলো। শ্রাবণ হাত থেকে ফোন রেখে রান্নার জন্য যা যা লাগবে সব কিছু বের করলো। টমেটো দিয়ে শিং মাছ ভুনা করবে, টমেটো ধুয়ে কেটে নিল। ধনিয়া পাতা কতটুকু সাইজ করে কাটবে বুঝতে পারছে না। শোয়ার দিকে তাকিয়ে দেখালো শোয়া কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। শ্রাবণ শোয়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে ফোনে হাতে নিল, আবার সাজ দিল। তরকারিতে দেওয়ার জন্য ধনিয়া পাতা কতটুকু সাইজ করে কাটবো। কাঙ্ক্ষিত ভিডিও পেয়ে গেল শ্রাবণ। ধনিয়া পাতা ধুয়ে কেটে নিল আস্তে ধীরে। কাটা মরিচ কাটতে গিয়ে পড়লো আবার ঝামেলা। লম্বা করে কাটবে নাকি গোল গোল করে কুচি করবে, সমস্যা কি? ইউটিউব তো আছেই। তরকারি দেওয়ার জন্য কাঁচামরিচ কাটার পদ্ধতিও দেখে নিল। কাঁচামরিচ কেটে পেঁয়াজে কুচি করতে গিয়েও করতে পারছে না। আবার ইউটিউবে ঢুকে সার্চ দিল সুন্দর করে পেঁয়াজ কুচি করব কিভাবে। খুব সুন্দর না হলেও অসুন্দর হলো না শ্রাবণের পেঁয়াজ কুচি করা। সব কিছু রেডি করা শেষ, এখন রান্না করার পালা। চুলায় প্যান বসিয়ে তেল ঢেলে দিল নিজের মন মতো। এত তেল দিতে দেখে শোয়া চেয়ার ছেড়ে উঠে এসে বলল, আমি রান্না করি, তুমি বসো। রান্না আমি করব। যেখানে তোর মতো ডাইনির বাচ্চার সঙ্গে এতগুলো দিন ধরে সংসার করতে পারছি, সেখানে এই রান্না কিছুই না। শ্রাবণ চৌধুরী পারে না এমন কোনো কাজ নেই এই দুনিয়ায়। শুয়া উল্টো ঘুরে মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, নিজের পেট থেকে একটা বাচ্চা জন্ম নিচ্ছে, দেখাও, নয়তো একটা ডিম পেড়ে দেখাও। এই ডাইনি বাচ্চা, কি বললি? শুয়া চেয়ারে বসতে বসতে বলল, কই কিছুই তো বলিনি। না, কি যেন বলছিস স্পষ্ট শুনতে পেলাম না। ভুল শুনছ, আমি কিছু বলিনি। শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে রান্না করা মনোযোগী হয়। শোয়া চেয়ারে বসে শ্রাবণের দিকে তাকিয়ে রইল। জোহরের আজান হয়েছে কিছুক্ষণ আগে। শ্রাবণ তরকারি শেষ করা হলো মাত্র আবারও বিশ্বজয় করে হাসি আসলো। তরকারি কালার বেশি গাঢ় হয়ে গেছে, থাক ব্যাপার না, প্রথমবার রান্না করলো, এদিকে এদিক ও তো হতেই পারে। তবে সুন্দর ঘ্রাণ বেশি আসে তরকারি থেকে। একটা ছোট চামচের সাহায্যে একটু ঝোল তুলে ফু দিয়ে ঠান্ডা করে মুখে নিল স্বাদ কেমন হয়েছে চেক করার জন্য। ঝোল মুখে দেওয়ার পর কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তরকারির দিকে তাকিয়ে রইল আরও কিছুক্ষণ। ওর এমনি রিয়াকশন দেখে সোহা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওর মুখে দিকে। শ্রাবণ নিজের রান্নার টেস্ট করে নিজেই হয়তো অবাক হয়ে গেছে। তরকারি অনেক মজা হয়েছে বোধহয়। চেয়ার ছেড়ে উঠে আসলো নিজের তরকারি টেস্ট করার জন্য। চামচ হাতে নিয়ে প্যানের দিকে বাড়তেই সোহাকে অবাক করে দিয়ে শ্রাবণ প্যানে ধরে সবটুকু তরকারি বিনের মধ্যে ঢেলে দিল। সোহা বিস্মিত হয়ে দ্রুত বলো, আরে কি করছো? তরকারি ফেলে দিচ্ছ কেন? শ্রাবণ প্যানটা সিঙ্কের উপর রেখে হাত ধুতে ধুতে গম্ভীর হয়ে বলল, ইচ্ছে হয়েছে আমি ফেলে দিয়েছি। তাহলে রান্না করলে কেন? আর এত কষ্ট করে যখন রান্না করলে তাহলে ফেলেই বা দিলে কেন? খাবো না তাই ফেলে দিয়েছি। তুমি না খেলে আমি খেতাম। জামাইয়ের হাতে রান্না খাওয়ার এত শখ কেন? সব বিস্মিত বিমূঢ় হয়ে শ্রাবণের দিকে তাকিয়ে রইল। নিজেই তো জোর করে রান্না করতে গেল। সোয়া রান্না করতে চাইছিল বলে ওর সঙ্গে রাগ দেখালো, আর এখন বলছে জামাইয়ের হাতে রান্না খাওয়ার এত শখ কেন? ও নিজে থেকে খেতে চেয়েছে নাকি? শ্রাবণ নিজেই তো রান্না করে খাওয়াতে চাইলো। শ্রাবণ ফোন হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হতে হতে বলল, সোয়া রুমে আয়। সোয়া একটা ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। বেড়ে ফেলে দেওয়া রাখা তরকারির দিকে তাকালো আবার। কতগুলো মাছ রান্না করছিলি? সব ফেলে দিল। সিঙ্কের সামনে এসে দাঁড়ালো সোয়া। প্যানে দুটো টমেটোর খণ্ড আটকে আছে। শ্রাবণের রান্না কেমন হয়েছে এটা টেস্ট না করা পর্যন্ত সোয়ার শান্তি লাগবে না। হাতে থাকা চামচ দিয়ে প্যান থেকে একটা টমেটোর খণ্ড তুলে মুখে দিল। কয়েকবার চিবোতেই ঠেলে বমি আসতে চাইল। থু থু করে ফেলে দিতেই দ্রুত কুলি করলো। জঘন্য হয়েছে রান্না, খুবই বাজে স্বাদ। লবণ তো বেশি দিয়েছে, সঙ্গে মশলা বেশি দিয়েছে। এই রান্না সোয়া করলে এতক্ষণে টর্নেডো, সাইক্লোন, সুনামি সব বয়ে যেত এই ফ্ল্যাটে। নিজে রান্না করেছে তাই চুপচাপ ফেলে দিয়ে চলে গেল। এই ডাইনির বাচ্চা, আসছিস না কেন? আসছে। সোয়া একটু পানি খেয়ে দ্রুত পায়ে রুমের দিকে এগোয়। খিদে পেয়েছে ভীষণ।
রুমে আসতে শ্রাবণ মেজাজ দেখিয়ে বলল, দেখেছি কখন? সোয়া ফ্যান ফ্যান করে তাকিয়ে রইল। রাগ তোর দেখানোর কথা, সেখানে উল্টো শ্রাবণ রাগ দেখাচ্ছে। মিনমিন করে বলল, কি হয়েছে, ডাকছো কেন? শুয়ে থাক। শোয়ার ঠোঁট উল্টে বলো, খিদে পেয়েছে আমার। শুয়ে থাকলে কি পেট ভরবে? শ্রাবণ ঝিম ধরে রইল। এত কষ্ট করে এতক্ষণ ধরে এত যত্ন নিয়ে মনোযোগ সহকারে রান্না করলো, আর সেই রান্না শেষে কিনে এমন জঘন্য হলো। ছি, খুবই বাজে। রান্না করা সহজ হলো, রান্নার স্বাদ আনা যে সহজ নয় সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছে আজ। শ্রাবণকে কিছু বলতে না দেখে সোয়া বলল, তুমি গোসল সেরে নাও, আমি স্যুপ বানাচ্ছি। স্যুপ বানাতে বেশি সময় লাগবে না। শ্রাবণ সোয়ার হাতে ফোন রেখে গম্ভীর গলায় বলল, তুই বলে দে কীভাবে বানাতে হবে, আমি বানাচ্ছি। সোয়া কিছু না বলার জন্য উদ্ধত হতেই শ্রাবণ ওর হাত ধরে বলল, রান্নাঘরে চল, তুই দেখাইয়ে দিবি, আমি রান্না করব। শ্রাবণের মুখের দিকে তাকিয়ে ওর সঙ্গে রান্নাঘরের দিকে এগোয়। কী রান্নার ভূত উঠল আজ এই ছেলের মাথায়। স্যুপ শ্রাবণ নিজে বানিয়েছিল সোয়ার নির্দেশনা অনুযায়ী। টেস্টটা দারুণ হয়েছে। স্যুপ খেয়ে গোসল সেরে সোয়া ঘুমিয়ে পড়েছে। অন্যদিন আগে গোসল করে তারপর খায়, আর আজ আগে খেয়েছে তারপর গোসল করেছে। আজকে সোয়ার সঙ্গে শ্রাবণ ঘুমায়নি। গোসল সেরে রান্নাঘরে ঢুকেছিল আবার। এখন 5:30 বাজে। শ্রাবণ আবার রান্না করছে। এবার টমেটো দিয়ে শিং মাছ ভুনা করেছে। টমেটো আগুনে পুরো ভর্তা বানিয়েছে আর ঝরঝর করে ভাত রান্না করেছে। রান্না শুরু করার আগে প্রতিজ্ঞা করেছিল, এবার যদি রান্না ভালো না হয় তাহলে আজকে নিজে না খেয়েই থাকবে। সোয়াকে 1 মাসের জন্য চৌধুরীর বাড়িতে রেখে আসবে, আর আগামী 3 দিন সোয়ার মুখ দেখবে না, যেটা ওর জন্য সবচেয়ে বড় শাস্তি। সোয়াকে কয়েক ঘন্টা না দেখলে ওর অস্থির অস্থির লাগে, মন ছটফট করে, পাগল পাগল অবস্থা হয়। 3 দিন দেখতে না পেলে সত্যি সত্যি পাগল হয়ে যাবে। আর এই দেখতে না দেখতে পাওয়ার শাস্তি যেন না পেতে হয়, সেই জন্য এবার আরও বেশি মনোযোগী হয়ে রান্না করেছে। সব কিছু ডাইনিং টেবিলের উপর গুছিয়ে রেখে হাত ধুয়ে বেডরুমে এলো। শো এখনও ঘুমিয়ে আছে, ডান হাতটা বুকের উপর রাখা। হাতটা দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল আবার। শোয়া, এই শোয়া, ওঠ। শ্রাবণের ডাক আর শোয়া পেয়ে শোয়ার ঘুম ভাঙে। পিটপিট করে তাকিয়ে দেখলো শ্রাবণের উপর ঝুঁকে আছে। শ্রাবণ শোয়ার গায়ের উপর থেকে ব্ল্যাককে সরিয়ে দিয়ে বলল, ওঠ। শোয়ার শরীর ম্যাজম্যাজ করছে, উঠতে ইচ্ছে করছে না, হাতের ব্যথাও বেড়েছে আবার। শ্রাবণ নিজে শোয়াকে ধরে তুলে বসালো। শোয়া ওনার ঠিক করে বিছানার নিচ ছেড়ে নামার জন্য উদ্যত হয়। শ্রাবণ ওর ডান হাত ধরে হাতের দিকে তাকালো ভালোভাবে। বজ্জাত, মাছের কাটার জন্য হাতটার কী অবস্থা হয়েছে। কাটা হাতে রোগের উপর দাবিয়ে দিয়েছিল, সেই জন্য ব্লিডিং বন্ধ হচ্ছিল না। মাছ রান্নি না থাকলে জীবনে আর এই মাছ আনবই না। ফ্ল্যাটে যদি আনে তবে কেটে আনবে, যে কোনো মাছ না কেটে ফ্ল্যাটে আনবেই না। আর হাতে ব্যথা করছে? হ্যাঁ, ব্যথা বাড়ছে আবার। খাবার খেয়ে পেনকিলার খেতে হবে আবার। হাত ধো, মুখ ধুয়ে আয়। কটা বাজে? মাগরিবের আজান হবে কিছুক্ষণ পর। সোয়া বিছানা ছেড়ে নেমে ধীরে ধীরে হেঁটে ওয়াশরুমে প্রবেশ করলো। শরীরের ভার হয়ে গেছে, নড়তে চড়তে ইচ্ছে করছে না এখন। সোয়া ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে শ্রাবণ ওকে ধরে নিয়ে ডাইনিং টেবিলের কাছে আসে। একটা চেয়ার টেনে সোয়াকে বসে প্লেটে ভাত বেড়ে দিল। সোয়া এতক্ষণ চুপ করেছিল, এবার মুখ খুলে বলো, তুমি এবার রান্না করেছো? হ্যাঁ। কেন? খাওয়ার জন্য। আমি এখন খাবো না, তুমি খাও। আমার খাওয়া নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তোর জন্য রান্না করেছি, তুই খা। আমার এখন খেতে ইচ্ছে করছে না। অল্প খা, তুমি খাও। তুই আগে খা। খেতে ইচ্ছে করছে না তো? শ্রাবণ হাত ধুয়ে টমেটো ভর্তা দিয়ে ভাত মেখে শোয়ার মুখের সামনে ধরে বলল, হা কর। সত্যিই খেতে ইচ্ছে করছে না এখন। হা করতে বলছি, হা কর। শোয়া নাক মুখ কুঁচকে হা করলো। শ্রাবণ ওর মুখে ভাত পড়ে দিয়ে তাকিয়ে রইল মুখের দিকে। ভাত চিবোতে শোয়ার চোখে মুখের ভাব পরিবর্তন হলো। গম্ভীর গলায় বলল, কেমন হয়েছে? শোয়া ঢোক গিলে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, সত্যি? দারুণ হয়েছে। হা কর। শোয়া হা করলো। শ্রাবণ শোয়ার পাশে দাঁড়িয়ে থেকেই ওকে খাওয়াতে থাকলো। দুপুরে স্যুপ ও নিজের হাতে শোয়াকে খাইয়ে দিয়েছিল। শোয়া ভাত চিবোতে চিবোতে বলল, তুমিও খাও, দেরি আছে, তুই খাওয়া শেষ কর। দেরি কেন? একসঙ্গেই খাই।
শ্রাবণ চেয়ারে বসে সোয়াকে খাওয়াতে খাওয়াতে নিজেও খেতে শুরু করে। ভর্তা আসলে দারুণ মজা হয়েছে। ভর্তা দিয়ে খাওয়া শেষ হলে তরকারি নিল। খেতে খেতে সোয়ার চোখ জোড়া ভেজে উঠল। যেই শ্রাবণ নিজের জন্য কোনোদিন এক মগ কফি বানায়নি, কোনোদিন যে চুলা কিভাবে অফ অন করতে হয় জানতো না, মাইক্রোওভেন কিভাবে ব্যবহার করতে হয় জানতো না, সেই শ্রাবণ আর শুধুমাত্র ওর জন্য রান্না করলো, তাও দুবার। সেদিন রাতেও নিজের খাবার গরম করে পরিবেশন করেছিল। যারা বলে শ্রাবণ চৌধুরী ভালো না, তারা এই শ্রাবণ চৌধুরীকে দেখেনি। দেখলে অবশ্যই বলতো শ্রাবণ চৌধুরী শুধু ভালো না, লাখে একজন। কি হয়েছে? সোয়া দুই দিকে মাথা নেড়ে চোখের পানি দ্রুত মুছে হাসি মুখে বলল, কিছু না, তরকারি অনেক মজা হয়েছে, তুমি খাও। শ্রাবণ সোয়ার মুখের দিকে তাকিয়ে বলল। নিজের মুখে ভাত পুড়ে দিল আবার। সোয়ার চোখ জোড়ে বেয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করছে আবার। এই চোখের পানি বড্ড অবাধ্য, ওর কোনো কথা শুনি না কখনো। সোয়ার গোঙারি শুনে ঘুম ভাঙল শ্রাবণের। শ্রাবণ উল্টো পাশ ফিরে শুয়েছিল এতক্ষণ। দ্রুত সোয়ার দিকে ফিরে ওর কাছে আস্তে আস্তে বলল, সোয়া এমন করছিস কেন, কি হয়েছে? বলতে বলতে সোয়ার গায়ে হাত রাখলো, আর হাত রাখতে চমকে উঠল। আগুনের মতো গরম হয়ে আছে সোয়ার শরীর। লাফিয়ে শোয়া থেকে উঠে লাইট অন করলো দ্রুত। পুনরায় শোয়ার কাছে এসে ওকে ধরে উদ্বিগ্ন হয়ে বলল, সোয়া, এই সোয়া, চোখ খোল। তোর জ্বর আসলো কখন? ডাকিসনি কেন আমাকে? হুম, অনেক কষ্ট হচ্ছে। শোয়ার কপালে গলায় হাত ছোঁয়ায় শ্রাবণ। জ্বরের তীব্রতার লাল হয়ে আছে শোয়ার ফর্সা চেহারা। চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ছে এক ফোঁটা দু ফোঁটা করে। শ্রাবণ কেমন দিশেহারা হয়ে উঠল। কী করবে না করবে ওর মাথা কাজ করছে না। শোয়ার এই অবস্থা দেখে শোয়ার উত্তপ্ত গালে হাত রেখে ব্যাকুল হয়ে বলল, শোয়া, এই শোয়া, এই তাকা আমার দিকে। শোয়া পিটপিট করে তাকালো একবার। শ্রাবণকে নিজের উপর ঝুঁকে থাকতে দেখতে পেল। চোখ বন্ধ করে নিয়ে জ্বরের তীব্রতায় আবার গোংড়াতে লাগলো। শ্রাবণ সোয়াকে ছেড়ে দ্রুত ফার্স্ট এইড বক্স নিয়ে জ্বরের ওষুধ বের করলো। সোয়ার যখন জন্য পেন কিলার কিনতে গিয়েছিল তখন ফার্মেসি ছেলেটি 3টে জ্বরের ওষুধ দিয়ে দিয়েছিল। বলেছিল যদি জ্বর আসে তাহলে যেন ওষুধগুলো খাওয়ায়, আর জ্বর না আসলে খাওয়ানোর প্রয়োজন নেই। ওরা যখন শুলো তখন না শোয়ার জ্বর ছিল না, শরীর হালকা গরম ছিল, তাই আর জ্বরের ওষুধ খাওয়ায়নি শ্রাবণ। জ্বরের ওষুধ খুলে হাতে দিল আর এক গ্লাস পানি ভরে টেবিলের এক পাশে রাখলো। শোয়ার পাশে বসে ওকে শোয়া থেকে তুলতে তুলতে বলল, ওঠ, জ্বরের ওষুধ খা। শোয়া শ্রাবণের বুকে শরীর এলিয়ে দিয়ে দুর্বল স্বরে বলল, খিদে পেয়েছে। ওষুধটি শোয়ার মুখে পুড়ে দিয়ে পানির গ্লাস মুখে ধরলো। শোয়া পুরো এক গ্লাস পানি খেয়ে ফেলল এক চুমুকে। রাত হয়ে শ্রাবণের বুকে নিজেকে গুটিয়ে নিয়ে টি শার্ট খামচে ধরে বলল, শীত লাগছে, কে খাবে? কিছু না। খিদে পেয়েছে বললি? খাবো না, মাথা ঘুরছে, বমি পাচ্ছে, পুরো শরীর ব্যথা করছে। হুঁশে বেহুশে কথাগুলো বলে জ্বরের তীব্রতায় ঘুমাতে লাগলো আবার। শ্রাবণ শোয়ার মাথার সঙ্গে গাল ঠেকিয়ে শোয়ার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। এই জোরে কতক্ষণ কমবে? ফোন হাতে নিয়ে পাওয়ার বাটন চেপে টাইম দেখলো, রাত 3:11 বাজে। অস্থির হয়ে উঠল। দ্রুত বলল, ছাড়ো, ছাড়ো, বমি আসছে। শ্রাবণ কিছু বুঝিয়ে ওঠাতে পারল না। শোয়াও শ্রাবণের বুক থেকে সরার সুযোগ পেল না। তার আগে গল গল করে বমি করে শ্রাবণের বুক ভাসিয়ে দিল। রকেটের গতিতে শোয়াকে বুক থেকে সরিয়ে দিয়ে লাফিয়ে নেমে দাঁড়ালো বিছনা ছেড়ে। গায়ে জমে থাকা বমি ফুলরে পড়ে গেল। সঙ্গে শ্রাবণের পা দুটো নোংরা করে দিল। শোয়া বিছানায় পড়ে বমি করছে এখনও। শ্রাবণ নিজেকে সামলাতে পারল না। নিজে গোল গোল করে বমি করে ফ্লোর ভাসিয়ে দিল। দৌড়ে ওয়াশরুমে ঢুকে আরও বমি করলো। বমি করতে করতে এখন আর গলা দিয়ে কিছু বের হচ্ছে না, শুধু ওয়াক ওয়াক করছে। মনে হচ্ছে পেটে ভুঁড়ি নাড়ি সব বেরিয়ে আসবে এখন। গায়ের টি শার্ট যে খুলবে সেই উপায়ও নেই। টি শার্ট খুলতে গেলে শোয়ার বমি। কোনো রকম শাওয়ার অন করে ফ্লোরে লেটা দিয়ে বসে পড়লো। শরীরের সব শক্তি যেন বমির সঙ্গে বেরিয়ে গেছে। হাত পা ছাড়িয়ে বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে এখন। এসব কি হলো? ওর সঙ্গেই কেন হলো? ছি, কি বিচ্ছিরি জঘন্য ঘটনা। আবার ওয়াক ওয়াক শুরু করলো। গায়ের উপর বমি না করে এক গ্লাস বিষ খাইয়ে দিলেও এর চেয়ে ভালো ছিল। ছি, জঘন্য। সব দোষ এই বিয়ের। এই না, না এই বালের বিয়ে করতো, না এই বালের শিং মাছ কিনে আনতো, না শোয়া মাছ কাটতে গিয়ে হাতে কাঁটা ঢুকতো, না শোয়ার জ্বর আসতো, না তো এই বিচ্ছিরি বাজে জঘন্য ঘটনা ওর সঙ্গে ঘটতো। বাজে বিয়ে করেছি, ভাল লাগে না। ও খোদা, উঠাই নাও।
প্রায় আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলো শ্রাবণ। শরীরে বডি ওয়াশ ঘষতে ঘষতে শরীরের চামড়াই বোধহয় পাতলা বানিয়ে ফেলেছে। ফুলের দিকে নজর পড়তেই আবার ওয়াক ওয়াক শুরু করলো। কোনো রকমে নিজেকে সামলে কাবারের সামনে এসে দাঁড়ালো। বের করে পরে নিল দ্রুত। টাওয়াল খুলে টুলের উপর রেখে দাঁতে দাঁত চেপে শোয়ার কাছে এগিয়ে এলো। নিশ্চয়ই বমি করছে, বিছানা ভাসিয়ে দিয়েছে। সত্যি সত্যি বমি করে বিছানা ভাসিয়ে দিয়েছে, সঙ্গে নিজের জামা কাপড়ও লাগিয়ে নষ্ট করে ফেলেছে। বিচ্ছিরি গন্ধ, ঘৃণায় পেটের ভেতর মোচড়াতে শুরু করেছে। আবার শোয়া মরার মতো পড়ে আছে। অজ্ঞান হয়ে গেল নাকি? আতঙ্কিত হয়ে হাত দিয়ে মৃদু ধাক্কা দিয়ে বলল, শোয়া, এই জেগে আছিস কেন? ক্ষীণ স্বরে দিল। শ্রাবণ কি করবে, ওর মাথা কাজ করছে না। শোয়াকে এখন কে পরিষ্কার করাবে? আর এই রুমে বা কে পরিষ্কার করবে? শোয়া নিজেকে যে পরিষ্কার করবে সেরকম অবস্থায় নেই। জ্বরের ওষুধ খাওয়ালেও লাভ হয়নি, বমির সঙ্গে বেড়ে গেছে। ওষুধ পেতে থাকলে তখন জ্বর কমে যেত। ফোঁস করে শ্বাস ছেড়ে শোয়াকে শোয়া থেকে তুলে বসালো। আর সঙ্গে সঙ্গে শোয়ার মেঝেতে লেগে থাকা বমি শ্রাবণের হাতে লেগে গেল। শ্রাবণ দাঁতে দাঁত চেপে ধরে চোখ খিচে বন্ধ করে নিল। মেঘচির শুকনো অংশ দিয়ে হাত মুছে কোনো রকমের গায়ের মেঘচি খুলে দিল। এক হাতে শোয়াকে ধরে রেখে অন্য হাতে বিছানা চাদর টেনে সরিয়ে দিল দ্রুত। শুকনো জায়গাটা শুয়ে ব্ল্যাকেট দিয়ে ঢেকে দিল ভালোভাবে। ব্ল্যাকেট নিচের দিকে থাকা ব্ল্যাকেটে বমি লাগেনি। বিছানার চাদর তুলে নিয়ে ওয়াশরুমে রেখে দিল। ম্যাট্রিক্সের কিছুটা অংশ হালকা ভেজা ভেজা দেখাচ্ছে। পারফিউম এনে ভেজা স্থানে স্প্রে করে দিল প্রথমে, তারপর সেখানে একটা শুকনো চাদর আর ভাঁজ করে বিছালো। আরেকটা চাদর এনে খাটের অর্ধেক অংশে বিছিয়ে শোয়াকে সেখানে শুয়ে বাকিটা বিছিয়ে দিল। বিছানা তো পরিষ্কার হলো, এখন ফ্লোর, এই ফ্লোরে এখন ওকে পরিষ্কার করতে হবে। ভাল লাগে না, বিয়ে করলে কত কিছু করতে হয়, কত ঝামেলা, কত চিন্তা। আগে যখন একা ছিল কখনো চিন্তা করতে হয়নি। সন্ধ্যা হতে না হতেই ফ্ল্যাটে ফেরার তাড়া থাকেনি। আগে বাইরে বসে খাবার খেত, মাঝরাত পর্যন্ত বাইরে কাটিয়ে দিত বন্ধুদের সঙ্গে। মাঝরাতে ফ্ল্যাটে ফিরত, ফিরে এসে ঠাস করে শুয়ে পড়তো। আজকে যদি একা থাকতো তাহলে এসব এখন করতে হতো নাকি? জীবনে যা দুঃস্বপ্ন ভাবেনি আজকে সেসবই করছে। সকাল থেকে রাতে শোয়ার আগে হাঁড়ি পাতিল থালা বাসন সব ধুয়েছে, রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করেছে। আর এখন, ও আল্লাহ, এসব কি? এসব করানোর জন্য মাথায় বিয়ের ভূত ভর করেছিল। ফলে পরিষ্কার করে রুমে স্প্রে দিয়ে নিল ভালোভাবে। এখন আর কোনো গন্ধ নেই। বিছানায় শুয়ে থাকা শোয়ার দিকে তাকালো। শোয়া এখনো মৃদু সুরে গোংড়াচ্ছে। ওয়াশরুমে এসে বালতিতে পানি নিল, বডি ওয়াশের বোতল আর বালতি হাতে নিয়ে রুমে ফিরে এলো। শোয়াকে ঘুমিয়ে শুয়ে দিয়ে মাথায় পানি ঢেলে দিল। উত্তপ্ত মাথায় ঠান্ডা পানির ছোঁয়া পেতে আবেশের চোখ বন্ধ করে নিশ্চুপ হয়ে রইল সোহা। মাথায় পানি ঢালা হয়ে যেতেই টুলের উপর থেকে টাওয়াল এনে চুল মুছিয়ে দিয়ে বালতির পানিতে রাখলো টাওয়াল। গায়ের উপর থেকে সরিয়ে নিয়েও ব্ল্যাকেট। সে দেখে উকড়ে গেল সোহা। কাচুমাচু করে ব্ল্যাকেট খুঁজতে লাগলো বিছানা হাতড়ে। ডান হাতটা আগের চেয়েও ফুলে গেছে। শ্রাবণের হাতে বডি ওয়াশ নিয়ে শোয়ার গায়ে যেখানে সেখানে বমি লেগেছিল সেখানে সেখানে মেখে দিল। টাওয়ালের পানি নিংড়ে ভেজা টাওয়াল দিয়ে পুরো শরীর মুছিয়ে দিল যত্ন সহকারে। ভেজা টাওয়ালের ছোঁয়া পেতে চেঁচিয়ে উঠেছিল সোহা। বারবার চেষ্টা করেছে টাওয়াল সরিয়ে দিতে। শ্রাবণকে বারবার বলছে টাওয়াল সরিয়ে ব্ল্যাকেট দিতে, ও শ্বেত করছে। শরীর মুছে ঠান্ডা করে ব্ল্যাকেট দিয়ে শরীর ঢেকে পা দুটো মুছিয়ে দিল। কাবার থেকে শুকনো মিক্সি এনে পরিয়ে দিল ঠিক করে। চেক করে দিল আবার। ওয়াশরুমে ফিরে এসে হাত মুখ ধুয়ে নিল। রুমে সে টি শার্ট বের করে গায়ে জড়ালো। এতক্ষণ খালি গায়ে থাকায় পুরো শরীর হিমশীতল হয়ে গেছে। শোয়া এখন একদম নিশ্চুপ হয়ে আছে, আরাম লাগছে বোধ হয়। তেলের বোতল হাতে নিয়ে শোয়ার কাছে এগিয়ে এলো। হাতের তালু ভরে তেল নিয়ে শোয়ার মাথার তালুতে ঘষতে শুরু করলো আলতোভাবে। শোয়া চোখ মেলে তাকালো শ্রাবণের দিকে। চোখ জোড়া লাল লাল হয়ে গেছে জ্বরের কারণে। ঝরঝর করে পানি পড়তে শুরু করলো চোখ জোড়া হতে। শ্রাবণ গালে হাত রেখে বলো, অনেক কষ্ট হচ্ছে? শুষ্ক ওষ্ঠজোড়া নাড়িয়ে না বলো। শ্রাবণ কিছুক্ষণ পর বলল, তুই শুয়ে থাক, আমি আসছি। শোয়া চোখ মেলে তাকিয়ে মাথা নাড়ল দুদিকে। মৃদু স্বরে বলল, দূরে যেও না আমার কাছ থেকে, এখনই আসবো। না। শ্রাবণ চোখে শোয়ার কপালে চুমু খেলো। ভেজা রুমালটা কপালের উপর দিয়ে রুম থেকে বেরিয়ে গেল দ্রুত পায়ে।
অনেকক্ষণ পর রুমে ফিরে এলো শ্রাবণ। হাতে গরম ধোয়া ওঠা সুপের বাটি রেখে গ্লাসে পানি ঢেলে নিল। শোয়ার গালে হাত রেখে নরম স্বরে ডাকলো, শোভা, শোভা, এই শোয়া, ওঠ। শোয়া ঘুমিয়ে পড়েছিল। শ্রাবণের ডাকে পিটপিট করে তাকালো। ওঠ, মাথা ঘুরছে। শ্রাবণ ধরে তুলে পেছনের বালিশ দিয়ে হেডবোর্ডের সঙ্গে ঠেস দিয়ে বসালো। ব্ল্যাকেট দিয়ে গলা পর্যন্ত ঢেকে দিল ভালোভাবে, যেন শীত না লাগে। সুপের বাটি হাতে নিয়ে ফু দিয়ে ঠান্ডা করে বলল, হাঁ কর। আবার বমি হবে, হলে হবে, তুই হাঁ কর। না, হলে আবার পরিষ্কার করে দিব, তুই হাঁ খা। বমি করতে করতে পেট তো খালি করে ফেলেছিস। পানি খাওয়া পরই পেটের ভেতর কেমন করছিল। হাঁ কর, তোমার তো পেট খালি হয়ে গেছে, আমিও খাবো, তুমি আগে খাও। শোয়া হাঁ করলো। শ্রাবণকে খাইয়ে দিতে শুরু করলো। আস্তে আস্তে সবটুকু সুপ খাইয়ে জ্বরের ওষুধ খাইয়ে দিল, আবার সঙ্গে একটা বমির ওষুধও খাইয়ে দিল। আস্তে আস্তে সবটুকু সুপ খাইয়ে জ্বরের ওষুধ খাইয়ে দিল, আবার সঙ্গে একটা বমির ওষুধও খাইয়ে দিল। বমির ওষুধ এখন সবসময় রুমে এনে রাখে শোয়ার জন্য। নিয়মিত বমির ওষুধ খাওয়ার কারণে বমি করা অনেক কমে গেছে আগের চেয়ে। ওয়াশরুমে যাব। শোয়ার কথা শুনে ফ্যাল করে তাকিয়ে রইল শ্রাবণ। এখন দাঁড়ালেই না আবার বমি করে দেয়। ওয়াশরুমে যাব। শ্রাবণ শোয়াকে ধরে নিয়ে ওয়াশরুমের দিকে এগোয়। শোয়ার মনে হচ্ছে পুরো দুনিয়া গোল গোল ঘুরছে। শ্রাবণ ধরে রাখার পরও মনে হচ্ছে কাত হয়ে পড়ে যাবে এখনই। শোয়া ফ্রেশ হয়ে ওকে ধরে রুমে এনে বিছানায় শুয়ে দিল। ভালোভাবে ঢেকে দিয়ে বলল ঘুমাতে। নিজের চুপ খাওয়ার জন্য এলো ড্রয়িং রুমে। স্যুপ দুজনের জন্য বানিয়েছিল। বমি করে ওর পেটেও কিছু জন্য নেই এখন। ফরজের আজান হয়ে গেছে। সকাল হতে বেশি দেরি নেই। স্যুপ খেয়ে এসে রুম অন্ধকার করে শোয়ার পাশে শুয়ে পড়ল। শোয়া ঘুমিয়ে গেছে আবার। শোয়ার কপালের উপর থেকে রুমালটা সরিয়ে দিয়ে আলতো হাতে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে রইল। শোয়ার শরীর এখন শীতল হয়ে গেছে। কি কি জ্বরটাই না এসেছিল। বাবু নড়ছে। শ্রাবণ পেটের উপর ভালোভাবে হাত রাখলো। বাবু কিছুক্ষণ নড়াচড়া করতেই নড়াচড়া বন্ধ করে দিল। শ্রাবণ অন্ধকার মাঝে চোখ মিলে তাকিয়ে রইল। সব ভারী শ্বাস ফেলেছে। পেটের উপর থেকে হাত সরিয়ে এনে শোয়ার বাম গালে রাখলো। ডান গালে আলতো চুমো খেয়ে আবার জড়িয়ে ধরে শুয়ে রইল। শ্রাবণ ঘুম থেকে উঠে দেখলো সকাল 8টা বেজে গেছে। শোয়া এখনো বিভোর হয়ে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে যাওয়ার পর আর ঘুম থেকে ওঠেনি। শোয়াকে ভালোভাবে ঢেকে দিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। ফ্রেশ হয়ে বড় একটা শপিং ব্যাগে চাদর আর ম্যাট্রিক্স ভরলো। এই দুটো নিয়ে এখন ফেলে দিয়ে আসবে ডাস্টবিনে। হাত ধুয়ে ব্যাগটা হাতে নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। চাবি হাতে নিয়ে শোয়ার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তা তৈরি করে শোয়াকে ডাকতে আসলো শ্রাবণ। রুমে এসে দেখলো শোয়া থেকে উঠে 2 হাত মাথা চেপে ধরে বসে আছে। শ্রাবণ জানালার পর্দা সরিয়ে দিল। বাইরের আলোয় আলোকিত হলো রুমটা। ড্রিম লাইট অফ করে মেন লাইট অন করলো। শোয়ার কাছে এসে কপালে গলায় হাত ছুঁয়ে বলল, এখন কেমন লাগছে? ভালো। মাথা ব্যথা করছে? ভার লাগছে, ওঠ। শ্রাবণের সাহায্যে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো সোহা। জ্বর নেই এখন, কিন্তু পুরো শরীর ব্যথা করছে। হাতটাও ব্যথায় টনটন করছে। সোহা ওয়াশরুমে এসে বিছানার চাদর আর মেক্সি কোনোটাই দেখতে পেল না। এগুলো তো রাতে ওয়াশরুমে দেখেছিল। শ্রাবণ ধুয়ে দিয়েছে? কখন ধুয়ে দিল? নাকি সরিয়ে রেখেছে অন্য কোথাও? বেশি ভাবলো না এসব নিয়ে। ব্রাশের টুথপেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করতে শুরু করলো। মুখটা তেতো হয়ে আছে। ফ্রেশ হয়ে শ্রাবণের সঙ্গে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এলো। শ্রাবণ নিজেই চেয়ার টেনে বসায় ওকে। একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইয়ে দিয়ে নিজের হাতে নাস্তা খাইয়ে দিল। শোয়ার খাওয়া শেষ হলো। চেয়ারে বসে রইল ঝিম ধরে। ওর এখন নড়তে ইচ্ছে করছে না। ওর এত অসুস্থতা, এত খারাপ কতকাল আগে লেগেছে মনে পড়ছে না। হয়তো লাগেনি কোনো দিন। এত দুর্বল ওর কোনো দিনই লাগেনি। এত অসুস্থ ফিল কোনো দিনও করেনি। শ্রাবণ নাস্তা করতে করতে বলল, আমরা কিছুক্ষণ পর হসপিটালে যাব। কেন? তোকে ডাক্তার দেখাতে? সোয়া চুপ করে রইল। শ্রাবণ নাস্তা শেষ করে দ্রুত সোয়াকে ধরে রুমে নিয়ে এলো। টুলির উপর বসিয়ে চুলে তেল দিয়ে দিল চুপচুপে করে। যত্ন নিয়ে চুলগুলো আঁচড়ে দিল আস্তে আস্তে, যেন ব্যথা না পায়। আঁচড়ানো হয়ে গেলে বিনুনি করে দিল নিজেই। সোয়াকে বিনুনি করতে দেখে দেখে বিনুনি করা শিখেছে। সোয়াকে রেডি করিয়ে নিজেও রেডি হলো দ্রুত। গাড়ির চাবি, ফোন আর ওয়ালেট নিয়ে সোয়ার কাছে এলো। সোয়াকে ধরে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো ধীর পায়ে।
শু ক্যাবিনেট থেকে জুতার শু বের করে নিজে পরিয়ে দিল শোয়ার পায়ে। নিজে কেস পরে সোজা হয়ে দাঁড়ালো। শোয়ার শরীর গরম হয়ে উঠেছে আবার। 12টার পর শোয়াকে নিয়ে হসপিটাল থেকে বের হয় শ্রাবণ। পার্কিংয়ে এসে শোয়াকে গাড়িতে বসালো। সিট বেল্ট লাগিয়ে দিয়ে নিজে বসলো ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট না দিয়ে আগে কল করলো সামাদ চৌধুরীর ফোনে। রিং হতে রিসিভ হয় কল। আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। শোয়া কেমন আছে? ভালো না। কেন, কি হয়েছে শোয়ার? জ্বর। কবে থেকে? গত রাত থেকে। এখন কেমন আছে? ডাক্তার দেখিয়েছো? জ্বর এখন নেই, ডাক্তার দেখিয়ে হসপিটাল থেকে বের হলাম মাত্রই। জ্বর ছাড়া আর কোনো কিছু হয়েছে নাকি? হাতে শিং মাছের কাঁটা ফুটেছে। আল্লাহ, কিভাবে, কবে? গতকাল 11টার দিকে ফুটেছিল বোধহয়। মাছ কাটতে গিয়ে হাতে কাটা ফুটিয়ে নিয়েছিল। সব মাছ কাটতে পারে, তাও আবার গেছে শিং মাছ কাটতে। হাতের কি অবস্থা এখন? ফুলে গেছে অনেকটা। বাড়ি থেকে একজন মেড পাঠিয়ে দিও। মাজেদা আন্টি দেশের বাইরে গেছেন, 2 দিন পর ফিরবেন। দুপুরে রান্না করতে হবে, দ্রুত পাঠিয়ে দিও। এখন দিয়ে রান্না করতে করতে তো অনেক দেরি হয়ে যাবে। বাড়িতে রান্না হয়ে গেছে দুপুরে, এখান থেকে খাবার নিয়ে যাই এখন। মেড গিয়ে না হয় রাতের খাবার রান্না করবে। আচ্ছা, নিয়ে আসো। আচ্ছা, আসছি, রাখছি। কল কেটে দিল শ্রাবণ। শোয়ার দিকে তাকিয়ে দেখলো শোয়া ওর দিকে তাকিয়ে আছে। কিছু বলবি? শোয়া দুদিকে মাথা নাড়ল। খাবি কিছু? ইচ্ছে করছে না। শ্রাবণ গাড়ি স্টার্ট দিল। শোয়া চোখ বন্ধ করে নিল। ভালো লাগছে না। কলিং বেলের শব্দে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো শ্রাবণ। দাদাভাই এসেছেন বোধ হয়। দরজা খুলে দেখলো দরজার সামনে সামাচ্চদের সঙ্গে সিয়াম আর স্পর্শ দাঁড়িয়ে আছে। স্পর্শ, বলো, কেমন আছো ভাইয়া? ভালো, তুমি কেমন আছো? ভালো। ভেতরে এসো, ভেতরে এসো তোমরা। ভাইয়া কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো। শোয়া কোথায়? বেডরুমে। যাই। যা। শ্যাম বেডরুমের দিকে এগিয়ে গেল শোয়াকে দেখার জন্য। স্পর্শ বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। চেহারা শুকনো শুকনো লাগছে, চোখ দুটো কেমন যেন হয়ে গেছে। মেড শ্রাবণীর দিকে তাকিয়ে বলো, স্যার খাবার সার্ভ করব। হ্যাঁ, ওকে স্যার। মেয়ের ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। শ্রাবণ ছোট ভাই আর দাদাকে নিয়ে বেডরুমে এসে এলো শোয়ার সঙ্গে দেখা করাতে। শোয়া শুয়ে শুয়ে সিএমের সঙ্গে কথা বলছে। চোখ জোড়া পানিতে টইটুম্বুর, গলার স্বর ভারী। দাদা ভাই আর স্পর্শকে দেখে উঠে বসার জন্য উদ্যত হতেই শ্রাবণ ওকে ধরে তুলে হেডবোর্ডের সঙ্গে হেলান দিয়ে বসালো। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। তুই এখন কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। শ্যামাচুরি নাতনির ডান হাতে ধরে উঁচু করলেন। স্পর্শর হাঁসটার দিকে তাকিয়ে আটকে উঠলেন। এমন হয়ে গেছে? দাদুভাই দেখে শুনে কাজ করবে না? আমি তো জানতাম না শিং মাছ এভাবে কাটা ফুটিয়ে দেয়। অনেক ব্যথা করেছে? এখন ব্যথা কমেছে, ব্যথা হালকা আছে। দ্রুত সুস্থ হয়ে ওঠো দাদুভাই, দোয়া করো। সব সময় করি। খেতে চলো সবাই। শ্রাবণের কথা 3জন দরজার দিকে পা বাড়ালো। শ্রাবণ আর শোয়ার সঙ্গে খাবে না বলে বাড়ি থেকে কেউ খেয়ে আসেনি। শ্রাবণ শোয়াকে নিয়ে রুম থেকে বের এলো। ডাইনিং টেবিলের কাছে 3জনকে বসতে বলে শোয়াকে বসায় চেয়ার টেনে। শ্রাবণকে দাঁড়িয়ে থাকতে দেখে শোয়া বলো, তুমি বসছো না কেন, বসো। শ্রাবণ বসলো না। 3জনই খাওয়া শুরু করতে হাত ধুতে নিল। প্লেট নিজের সামনে নিয়ে ভাত মেখে শোয়ার মুখের সামনে ধরলো। শোয়ার চোখ মুখ কাচুমুচু করে শ্রাবণের মুখের দিকে তাকালো। বড় ভাই আর দাদার সামনে শ্রাবণ ওকে খাইয়ে দেবে নাকি? এখন 3জনের মুখের দিকে তাকিয়ে দেখলো 3জন ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। লজ্জায় আড়ষ্ট হয় সোহা। শ্রাবণ গম্ভীর গলায় বলল, কি হলো, হা কর। আমি হাত দিয়ে খেতে পারবো এখন, তুমি খাও। কোনো কথা না, হা কর। সোয়া আবার তাকালো 3জনের দিকে। মেয়েদের দিকেও তাকালো। তার 4জনই ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। শোয়ার ইচ্ছে করছে এদের সামনে থেকে অদৃশ্য হয়ে যেতে। শ্রাবণ 4জনের দিকে তাকাতে 3জন দৃষ্টি সরিয়ে নিয়ে খাওয়া শুরু করলো। আর মেয়েট মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হা কর। শোয়া হা করলো। বুঝতে পেরেছে শ্রাবণ নিজের হাতে না খাইয়ে ছাড়বে না। অবশ্য শ্রাবণের হাতের খাবার খেতে শোয়ার ভীষণ ভালোই লাগে, কিন্তু এখন 2 ভাই দাদা আর মেয়েদের সামনে খেতে লজ্জা লাগছে। খাবার খাওয়ার মাঝে স্পর্শ চোখ তুলে তাকালো আবার সামনে থাকা দুজনের দিকে।
শ্রাবণ খুবই যত্ন সহকারে সোয়াকে খাইয়ে দিচ্ছে। খাবার ভালো লাগছে কিনা বারবার জিজ্ঞেস করছে। অন্য কিছু খাবে কিনা সেটাও জিজ্ঞেস করছে। সোয়া হা হু না করছে আর খাচ্ছে। ঠোঁটে কোণে তরকারি ঝোল লাগতেই টিস্যু পেপার নিয়ে দ্রুত মুছে দিল শ্রাবণ। আলতো হাতে মুছলো, যেন একটু চাপ লাগলেই সোহা ব্যথা পাবে। সোয়ার নজর পড়ল স্পর্শের উপর। চোখাচোখি হলো দুজনের। সোয়া দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। কিয়ক্ষণ পর আবার তাকালো স্পর্শ দিকে। স্পর্শ কেমন মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। সোহাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে স্পর্শ মুচকি হাসি উপহার দিল। তারপর মাথা নিচু করে খাওয়া শুরু করলো।